রাত 12টা, মানে ভয় পাওয়ার সময় হৃদয়ের সাথে। ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগতম জানাই ভৌতিক গল্প অডিওতে। আমি হৃদয় আছি আপনাদের সাথে। তো চলুন বেশি কথা না বলে আজকের গল্পটা এনজয় করা যাক। আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না। আমার নাম ড্যানিয়েল। গত 12 বছর ধরে আমি সুন্দরবনের মতো বিশাল এক সংরক্ষিত বনাঞ্চলে ফরেস্ট রেঞ্জার হিসেবে কাজ করছি। এই 12 বছরের কর্মজীবনে আমি নানা পরিস্থিতিতে পড়েছি। জঙ্গলে পথ হারানো পর্যটকদের উদ্ধার করেছি, বাঘের থাবায় ছিন্ন ভিন্ন মৃতদেহ দেখেছি, এমনকি ভেসে আসা মানুষের দেহ উদ্ধার করেছি। আমার ধারণা ছিল মানুষের মৃতদেহ দেখার চেয়ে ভয়ানক কিছু আমার জন্য আর অপেক্ষা করছে না। কিন্তু এরপর আমার ডিউটি পড়ল সুন্দরবনের একদম দক্ষিণ পশ্চিম অংশে, স্থানীয়ভাবে যা কুবিনা ফরেস্ট নামে পরিচিত। এই কুবিনা ফরেস্টে কাটানো মাত্র কদিনের অভিজ্ঞতা আমার জীবনটাই পাল্টে দিল। আমি বুঝতে পারলাম এই জঙ্গলগুলোর অপার সৌন্দর্যের আড়ালে কেমন সব ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। এটা ছিল গত বছর 2024 সালের ফেব্রুয়ারি মাস, যখন আমাকে এই এলাকায় বদলি করা হলো। আসলে এই অংশের যিনি আগের রেঞ্জার ছিলেন তিনি হঠাৎ করেই চাকরি থেকে পদত্যাগ করেন। এরপর স্থানীয় সুপারভাইজার মিস্টার রহমান আমাকে তার অফিসে ডাকেন। আমি যখন তার সাথে দেখা করতে গেলাম, তার মুখের উদ্বেগ দেখেই বুঝেছিলাম যে এখানে কিছু একটা বড় ধরনের গন্ডগোল হয়েছে, কিন্তু কেউই স্পষ্টভাবে কিছু বলছিলেন না। তিনি আমাকে একটি ফাইল ধরিয়ে দিয়ে বললেন, ড্যানিয়েল, তুমি এই এলাকার পুরনো রেঞ্জার। সেক্টর 4-এ গত কিছু সময় ধরে খুব অদ্ভুত সব ঘটনা ঘটার খবর আসছে, তাই এখন থেকে আগামী কয়েকদিনের জন্য তোমার ডিউটি সেখানেই দেওয়া হচ্ছে। এই ফাইলটি ভালোভাবে পড়ে নিও। তোমাকে এই কেসগুলো তদন্ত করে একটা রিপোর্ট জমা দিতে হবে। আমি মিস্টার রহমানকে জিজ্ঞেস করলাম, হান্নান ভাইয়ের কি হলো? তিনি হঠাৎ করে কেন পদত্যাগ করলেন? হান্নান ভাই ছিলেন সেই রেঞ্জার যিনি এর আগে এই সেক্টরে পোস্টেড ছিলেন এবং হঠাৎ চাকরি ছেড়ে দিয়েছিলেন। আমার কথা শুনে আমার সুপারভাইজার কিছুটা অস্থির হয়ে গেলেন এবং জড়ানো গলায় বললেন, তিনি পারিবারিক কারণে পদত্যাগ করেছেন, তার শরীরটা নাকি ঠিক যাচ্ছিল না। আমি কেন জানি না আমার মনে হচ্ছিল যে তিনি কিছু লুকাচ্ছেন। হয়তো আমার মুখ দেখেই তিনি বুঝতে পারছিলেন যে তার কথায় আমার সন্দেহ হচ্ছে। তিনি নিজেই বলে উঠলেন, দেখো ড্যানিয়েল, আমি তোমার কাছে মিথ্যা বলবো না। গত কিছু সময় ধরে এই সেক্টরে খুব অদ্ভুত সব ঘটনা ঘটছে। মানুষ নিখোঁজ হচ্ছে। এই গত 1 মাসের মধ্যে এই সেক্টর থেকে 3 জন লোক নিখোঁজ হয়েছে। কোনো আনাড়ি বা অনভিজ্ঞ লোক নয়, বরং অভিজ্ঞ শিকারী আর পর্যটকদের গাইড। তবে তাদের মধ্যে একজনকে আমরা খুঁজে পেয়েছি। তিনি ফাইল থেকে সেই লোকটির একটি ছবি বের করে আমাকে ধরিয়ে দিলেন। আমি সেই ছবিটা দেখে সত্যি বলছি, একবারের জন্য আমার মাথা ঘুরে গেল। ছবিতে মানুষের ছড়ানো ছেটানো হাড়গোড় ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপারটা এটা ছিল না, কারণ যে কোনো বন্য প্রাণী এমনটা করতে পারে। অদ্ভুত ব্যাপারটা ছিল যেভাবে সেই হাড়গুলো সেখানে সাজিয়ে রাখা হয়েছিল। কোনো প্রাণী এমনটা করতে পারে না। হাড়গুলোকে একটি নির্দিষ্ট পদ্ধতিতে রাখা হয়েছিল, যেন কেউ নিজের হাতে একটি একটি করে হাড় তুলে একটার উপর আরেকটা সাজিয়ে রেখেছে। আশেপাশে কিছু পাথর আর লাল সিঁদুরও রাখা হয়েছিল, যেন সেখানে কোনো ধরনের পূজা বা কোনো তান্ত্রিক আচার করা হয়েছিল। তিনি চোখ নামিয়ে বললেন, মনে হচ্ছে এটা কোনো বাঘের কাজ। আমরা দুজনেই জানতাম যে এটা কোনো বাঘের কাজ নয়। আমি ফাইলটি হাতে নিয়ে পাতা উল্টাতে লাগলাম। যার হাড়গোড় উদ্ধার হয়েছে সেই লোকটি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক হাবিলদার, যিনি অনেক অভিজ্ঞ এক ছেলে আর হাইকার ছিলেন। আর তার সাথে ছিলেন জেসমিন আরা নামে খুব অভিজ্ঞ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। এই দুজন জঙ্গলে কোনো ডকুমেন্টারি তৈরি করার জন্য এসেছিলেন এবং নিখোঁজ হয়ে যান। তাহলে আপনি চান যে আমি এই দুর্গম এলাকায় একা যাই এবং তদন্ত করি? তিনি বললেন, হ্যাঁ, এটা আমাদের বাধ্যবাধকতা। ফরেস্ট অ্যাডমিনিস্ট্রেশনের বাজেট খুব কম, আর এই কাজের জন্য আমরা একজনের বেশি রেঞ্জারকে নিয়োগ করতে পারছি না। তবে তোমার কাছে সবসময় স্যাটেলাইট ফোন থাকবে এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে 2 ঘন্টার মধ্যে ব্যাকআপ তোমার কাছে পৌঁছে যাবে। প্রশাসনের মনে হয় এই কাজের জন্য তুমিই সবচেয়ে ভালো রেঞ্জার। তোমার থাকার জন্য সেই সেক্টরে তৈরি রেঞ্জার রেস্টরুমে খাবার দাবারের সব সরঞ্জামও নতুন করে মজুত করা হয়েছে। তোমার কোনো অসুবিধে হবে না। আমি সেই ফাইল নিয়ে আমার ঘাঁটিতে রুমে ফিরে এলাম।
আস্তে আস্তে এটাই ভাবছিলাম যে এমন কি হয়েছে যে এরা বিশেষভাবে আমাকেই অন্য সেক্টর থেকে ডিউটি করার জন্য এখানে ডেকে এনেছে। রাতে ডিনার করার পর আমি সেই ফাইল খুলে তা স্টাডি করতে শুরু করলাম। দেখলাম যে শুধুমাত্র এই একটি সেক্টরেই গত 18 মাসে অনেক মানুষের নিখোঁজ হওয়ার রিপোর্ট এসেছে। নিখোঁজ হওয়া মানে এমন মানুষ যারা জঙ্গলে ঘুরতে তো গিয়েছে কিন্তু আর কখনো ফিরে আসেনি। না কোনো মৃতদেহ, না কোনো সূত্র, শুধু নিখোঁজ হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা শুধু এতটুকুই ছিল না। ফাইলের ভেতর একটি খাম ছিল। খামের ওপর লেখা ছিল অত্যন্ত গোপনীয়। আমি সেটি খুললাম তো ভেতরে সেই রিপোর্ট ছিল যা এখানে আগে কাজ করা রেঞ্জার হান্নান গত 3 মাসে তৈরি করেছিলেন। আমি সেই রিপোর্ট তুলে তার কিছু পাতা উল্টাতেই আমার মাথা ঘুরে গেল। কিছু কেস এমন ছিল যেখানে লোকেরা তাদের তাঁবুর ভেতর থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিল। এমনকি যখন সার্চ টিম তাদের খোঁজ দিয়ে তাদের ক্যাম্পে পৌঁছেছিল তখন ক্যাম্পে রাখা খাবারও ঠান্ডা হয়নি, কিন্তু ক্যাম্পারদের কোনো চিহ্ন ছিল না। হান্নান রিপোর্টে লিখেছিলেন যে সেক্টরের কিছু এলাকায় ইলেকট্রনিক সরঞ্জাম অদ্ভুতভাবে কাজ করা বন্ধ করে দেয় অথবা ভুলভাবে কাজ করতে শুরু করে। আর এই সব ঘটনা সবচেয়ে বেশি ঘটে সেখানে যেখানে রেঞ্জার স্টেশনের কাছে একটি ছোট নদী ছিল, সেই নদীর পাড়ের এলাকায়। কিন্তু সবচেয়ে ভয়ানক ছিল সেই অদ্ভুত কণ্ঠস্বর বা ফিসফিসানির রিপোর্ট যা রাতে জঙ্গলের কিছু এলাকায় শোনা যেত। তার শেষ রিপোর্টে, যা তিনি তার পদত্যাগের মাত্র 2 দিন আগে জমা দিয়েছিলেন, তাতে তিনি বলেছিলেন যে এই পুরো এলাকায় খুব বিস্তারিত তদন্ত করানোর প্রয়োজন রয়েছে। এখানে খুব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। এখানকার বন্যপ্রাণীর ধরনও পুরোপুরি পাল্টে যাচ্ছে। এখানকার মাটিতে আমি এমন পায়ের ছাপ পেয়েছি যা কোনো বন্য প্রাণীর সাথে মেলে না। আমি এই এলাকায় নিরাপদ নই। আমি ব্যাকআপের জন্য অনুরোধ করেছি, কিন্তু আমাকে কোনো ব্যাকআপ দেওয়া হয়নি। আমি এখানে কাজ করতে পারছি না। হান্নান তার রিপোর্টে এইসব কিছু লিখেছিলেন। আমি আন্দাজও করতে পারিনি যে এখন আমি যে কাজটি করতে যাচ্ছিলাম তা আমার জীবনের সবচেয়ে কঠিন কাজ হতে চলেছে। পরের দিন সকালে আমি আমার জিপ ও সরঞ্জাম নিয়ে 4 ঘন্টা ড্রাইভ করে সেই সেক্টরে পৌঁছলাম। প্রথম কয়েক কিলোমিটার রাস্তা একেবারে ঠিক ছিল, কিন্তু তারপর রেঞ্জার কেবিন পর্যন্ত পুরো রাস্তা ছিল খাঁজ কাটা কাঁচা রাস্তা। ফোনের সিগন্যাল তো সেক্টরে ঢোকার কয়েক কিলোমিটার আগেই উধাও হয়ে গিয়েছিল। কিন্তু আমি কোনো মতে আমার জিপিএস ডিভাইসের সাহায্যে ভেতরের সেই স্টেশনে পৌঁছলাম, দ্য ম্যানগ্রোভ রিট্রিট স্টেশন। এটাই ছিল সেই স্টেশনের নাম যেখানে আমাকে আগামী কয়েকদিন থাকতে হতো। আমার কাছে আমার জিপিএস ইউনিট, এমার্জেন্সি স্যাটেলাইট ফোন, টর্চ আর একটা পিস্তল ছাড়া আর কোনো জরুরি সরঞ্জাম ছিল না। স্টেশনে পৌঁছে দেখলাম যে এটি কাঠের মোটা মোটা লক দিয়ে তৈরি একটা বড় বাড়ির মতো ছিল। স্টেশনটি পুরনো কিন্তু মজবুত ছিল। আর ঠিক সেই স্টেশনের পেছনেই খালের মতো একটি ছোট নদী ছিল। প্রথম দিন আরামেই কেটে গেল। পুরোটা সময় হান্নানের লেখা নোটস স্টাডি করতেই চলে গেল। রাতে আমি আমার খাবার খেয়ে বিশ্রাম নিতে শুয়ে পড়লাম। এটাই সেই সময় ছিল যখন আমি প্রথম সবচেয়ে অদ্ভুত জিনিসটি লক্ষ্য করলাম। জঙ্গলে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল। সুন্দরবন আমার কাছে নতুন ছিল না। আমি বছরের পর বছর জঙ্গলে কাটিয়েছি। আর জঙ্গলে সব সময় একটা আওয়াজ থাকে, পাখির, বাতাসের, পাতার। কিন্তু এই জঙ্গলে ছিল এক ভয়ানক নীরবতা। দ্বিতীয় অদ্ভুত জিনিস যা আমি লক্ষ্য করলাম তা ছিল সেখানে নদীর আশেপাশে তৈরি হরিণের পায়ের ছাপ। কেবিনের পেছনে যে নদী ছিল সেখানে হরিণের অনেক পায়ের ছাপ ছিল, যেন হরিণ সেখানে জল পান করতে এসেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপারটা ছিল যে আসার পায়ের ছাপ তো ছিল, কিন্তু ফিরে যাওয়ার কোনো ছাপ ছিল না। এটা কিভাবে সম্ভব? সবকটি ছাপই একই দিকে ছিল, একটিও ছাপ উল্টো দিকে যায়নি। জিপিএসের সমস্যা ও বিশালাকার পায়ের ছাপ। এরপর তৃতীয় দিন আমি সেই এলাকাটি তদন্ত করার সিদ্ধান্ত নিলাম যেখানে সেই সব হাড়গোড় পড়ে পাওয়া গেছিল। হান্নানের রিপোর্টে সেই লোকেশনের কোঅর্ডিনেটস দেওয়া ছিল, কিন্তু 4 ঘন্টা ধরে হাঁটতে থাকার পরও আমি সেই লোকেশনে পৌঁছতে পারলাম না। প্রতিবার ঘুরে আমি সেই জায়গাতেই ফিরে আসছিলাম যেখান থেকে আমি শুরু করেছিলাম। আমি বারবার একই জায়গায় কিভাবে ফিরে আসছিলাম? শেষমেশ আমি সিদ্ধান্ত নিলাম যে এবার আমি ঘাঁটিতে ফোন করে কথা বলবো, কিন্তু স্যাটেলাইট ফোনে শুধু স্ট্যাটিক আওয়াজই আসছিল। অনেকক্ষণ চেষ্টার পর কল লাগলো। পরের দিন আমি নদীর ধারে আমার নিয়মিত টহল দিচ্ছিলাম যে হঠাৎ সেখানে ভেজা মাটিতে কিছু পায়ের ছাপ তৈরি হতে দেখলাম। দূর থেকে দেখতে তো সেগুলো একেবারে কোনো মানুষের পায়ের ছাপ মনে হচ্ছিল,
5টি আঙ্গুলের ছাপ। কিন্তু যখন আমি কাছে গিয়ে মনোযোগ দিয়ে দেখলাম, তখন প্রতিটি ছাপ প্রায় 15 ইঞ্চি লম্বা ছিল। এত লম্বা পা আমার মনে হয় না কোনো মানুষের হতে পারে। তার উপর তাদের যে আঙ্গুলগুলো ছিল, সেগুলোতে বড় বড় নখের মতো চিহ্ন স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। আমি প্রায় 500 মিটার পর্যন্ত সেই ছাপগুলোর পিছু নিলাম। ছাপগুলো নদী থেকে বেরিয়ে সোজা জঙ্গলের ভেতরে গিয়েছিল, আর তারপর এক জায়গায় গিয়ে সেই ছাপগুলো হঠাৎ করে উধাও হয়ে গেল। মানে শুধু উধাও হয়ে গেল, ফিরে যায়নি। খুব অদ্ভুত ব্যাপার ছিল। আমি সেই ছাপগুলোর কিছু ছবি আমার ফোনে তুলে নিলাম। কিন্তু তারপর সন্ধ্যায় যখন আমি আমার কেবিনে ফিরে গিয়ে সেই ছবিগুলো পরীক্ষা করলাম, তখন সেই পায়ের ছাপগুলো উধাও ছিল। মানে ছবি তো ফোনে ছিল, শুধু সেই পায়ের ছাপগুলো উধাও হয়ে গিয়েছিল। এটাই সেই মুহূর্ত ছিল যখন আমি বুঝতে পারলাম যে এখানে যা কিছু ঘটছে তা আমার বোঝার বাইরে। মনে হচ্ছিল যেন এই জঙ্গলই চায় না যে আপনি তার রহস্য সম্পর্কে জানতে পারেন। আর তারপর সেই রাতে, সেটাই ছিল প্রথম রাত যখন আমি প্রথম সেই আওয়াজ শুনলাম। আওয়াজটি এমন ছিল যেন খুব হালকা আওয়াজে কিছু প্রতিধ্বনিত হচ্ছে এবং ফিস ফিস করছে। আমি উঠে জানালা দিয়ে বাইরে তাকালাম, তো কয়েক সেকেন্ড মনোযোগ দিয়ে দেখার পর আমাকে বাইরে অন্ধকারে গাছের মাঝে কিছু ছায়ামূর্তি ঘুরতে দেখা গেল। আমি তাড়াতাড়ি আমার পিস্তল আর আমার টর্চ তুলে বাইরে বেরিয়ে সেই দিকে দেখতে লাগলাম। কে আছে ওখানে? আমি আওয়াজ দিলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আমি আমার কেবিনের দিকে ফিরে আসার জন্য ঘুরতেই হঠাৎ আমার কানে একটা হালকা আওয়াজ এলো। কে আছে ওখানে? হুবহু আমার আওয়াজ, ঠিক সেইভাবে যেমন আমি এই মাত্র আওয়াজ দিয়েছিলাম। আমার সারা শরীর শিহরিত হয়ে উঠল। পরের দিন সকালে টহলের জন্য বেরিয়েছিলাম যে হঠাৎ আমাকে মাঝ জঙ্গলে মাটির উপরে একটি গোলাকার তৈরি হতে দেখা গেল। আমার পা একদম থেমে গেল। সেটা ছিল একটি বড়, প্রায় 15 ফুট ব্যাসের গোলাকার। ছোট ছোট পাথর সাজিয়ে তৈরি করা হয়েছিল। আর সবচেয়ে অবাক করে দেওয়ার জিনিস ছিল সেই বৃত্তের ভেতরে রাখা হাড়গোড়। সেগুলো কোনো হরিণের হাড়গোড় মনে হচ্ছিল, আর প্রতিটি হাড়গোড়কে মনোযোগ দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। আর সবার উপরে রাখা ছিল সেই হরিণের মাথা, যা ঠিক আমার রেঞ্জার কেবিনের দিকে তাকিয়ে আছে বলে মনে হচ্ছিল। আমি দ্রুত ঘাঁটিতে রেডিও কল করার চেষ্টা করলাম, কিন্তু আমার রেডিও ফোন কাজই করছিল না। স্ট্যাটিকের আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ আসছিল না। এরপর আমি সিদ্ধান্ত নিলাম যে আজ রাতে সেই ছায়ামূর্তিগুলোকে ধরব। আমি কোনো আওয়াজ না করে আমার জ্যাকেট পরলাম এবং পিস্তল তুলে বাইরে গেলাম। চাপা পায়ে আমি সোজা সেই হাড়গোড়ের স্তূপের কাছে পৌঁছে গেলাম। 15-20 মিনিট লুকিয়ে থাকার পর যখন আমি নিশ্চিত হলাম যে সেখানে কেউ নেই, তখন আমি উঠলাম এবং টর্চ অন করে সেই বৃত্তের দিকে এগিয়ে গেলাম। কিন্তু এ কি? সকালে যে হাড়গোড়গুলো সেই বৃত্তের ভেতরে রাখা ছিল, সেগুলো এখন উধাও ছিল। বৃত্তটি তখনও তৈরি ছিল, কিন্তু তার ভেতরে হাড়গোড় নয়, বরং এখন তার ভেতরে অন্য কিছু রাখা ছিল। মানুষের মাথা। সেই বৃত্তের ভেতরে এখন মানুষের কাটা মাথা রাখা ছিল, 4টে মাথা। আর সেগুলো দেখেই তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। একবারের জন্য মনে হলো কোথাও এগুলো পুতুলের মাথা তো নয়, কিন্তু সেগুলো পুতুল ছিল না, আসল মাথা ছিল, যেখান থেকে হালকা হালকা রক্তও ঝরছিল। এই মুখগুলো ছিল সেই মানুষদেরই যারা গত কিছু সময় ধরে এই সেক্টর থেকে নিখোঁজ হয়েছিলেন। হাবিলদার এবং ফটোগ্রাফার জ্যাসমিন। 4টি মাথা বৃত্তের ওপর ভেতরের দিকে মুখ করে রাখা ছিল, যেন সবাই একে অপরের দিকে দেখছে। এখন আমি যেমনই ছবি তোলার জন্য সেই দিকে টর্চ মারলাম, তেমনই আমার মনে হলো যেন সামনে রাখা একটি মাথার চোখ হঠাৎ করে আমার দিকে ঘুরেছে। আমি কিছুটা সরে গেলাম, কিন্তু সরে যেতেই সাথে রাখা অন্য মাথার চোখ আমার দিকে ঘুরে গেল। শিট, এটা কোনো প্র্যাঙ্ক ছিল না। আমার সব সাহস উধাও হয়ে গিয়েছিল। আমি দৌড়ে আমার কেবিনে পৌঁছলাম এবং রেডিও ফোনে ঘাঁটিতে কল করার চেষ্টা করতে লাগলাম। কিন্তু অন্য দিক থেকে এবার স্ট্যাটিকের নয়, বরং একটি অদ্ভুত ধরনের আওয়াজ আসছিল, যেন কেউ অন্য কোনো ভাষায় কিছু বলছে। আমি আর এক মুহূর্ত সেই জায়গায় থাকতে চাইনি। তখনই আমার মনে পড়ল যে এখানে যা কিছু ঘটছিল তা অতি প্রাকৃত ছিল, এবং যে সত্তা বা শক্তি এই সব কিছু করছিল, সে যদি চাইতো তাহলে আমাকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারত। কিন্তু আমি জীবিত ছিলাম। এর মানে এটাই ছিল যে সেই যে জিনিসই ছিল, সে আমার সাথে খেলা তো করছিল, কিন্তু সে আমাকে মারতে চাইছিল না। তবুও সতর্ক থাকা জরুরি ছিল। পুরো রাত এভাবেই কেটে গেল। সকাল হতে আমি আবার রেডিও কল করার চেষ্টা করলাম, কিন্তু তখনও কল লাগছিল না। আমি সিদ্ধান্ত নিলাম যে এখন আমি এখানে একেবারেই থাকবো না। আমি তাড়াতাড়ি আমার সব সরঞ্জাম বাঁধলাম এবং প্রায় 2 কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকা আমার জিপের কাছে গেলাম এবং সোজা আমার ঘাঁটিতে পৌঁছে গেলাম।
ঘাঁটিতে পৌঁছলাম তো আমার সুপারভাইজার সেই সময় সেখানে ছিলেন না, কিন্তু আমি ঘাঁটি থেকেই তাকে কল করে সব কথা বললাম। আমি তাকে স্পষ্ট করে বলে দিলাম যে আমি আর সেই এলাকায় যাচ্ছি না। তিনি আমার সাথে কোনো তর্ক করলেন না। প্রায় 1 ঘন্টা পর তিনিও ঘাঁটিতে এলেন, তো আমি সব কিছু বললাম। জঙ্গল প্রশাসন আমাকে আবার আমার পুরনো সেক্টরে পোস্ট করে দিল। আমি আমার পুরো রিপোর্ট তাদের কাছে জমা দিলাম, যা কিছু সামান্য প্রমাণ আমার কাছে ছিল সেই সবও দিয়ে দিলাম। কিন্তু আমার মনে হয় না এর ওপর পরে কোনো কাজ করা হয়েছিল। আজ এই ঘটনার 1 বছর পেরিয়ে গেছে, কিন্তু আজও কতবার যখন আমি রাতে জঙ্গলে কেবিনে ঘুমাই, তখন মনে হয় যেন আমার জানালার বাইরে অন্ধকারে ছায়া মূর্তিগুলো আমাকে দেখছে। অনেক সময় আমার এই ছায়া মূর্তিগুলোতে সেই মুখগুলো চোখে পড়ে, যে মুখ কাটা মুখগুলোর আমি দেখেছিলাম। আমি আমার কাজকে খুব ভালোবাসি, কিন্তু এখন এই সুন্দরবনে হওয়া জিনিসগুলোকে আমি কখনোই হালকাভাবে নিই না। এই গল্পটি সুন্দরবনের অভ্যন্তরের রহস্যময় কুবিং ফরেস্টের ভয়ঙ্কর রহস্যের একটা অংশ।